তোমার সাউন্ড হয় বেশি দিলে। হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা তো যায়, গতক্ষণ ধরে শোনা গেছে, এবার মাছ পথে যায় আমি আটকে গেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছ? টাইপ অফ ফিশ ডিজিজ, টাইপস অফ ফিশ ডিজিজ দেখতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম দেখা যাচ্ছে। শীতের মধ্যে রান্না তাহলে ওই তাহলে শুরু করি, যেহেতু শোনা যাচ্ছে, কারণ কখন আবার নেট স্লো হয়ে যায়। ডিজিজ, ফিশ ডিজিজ সাধারণত হচ্ছে দুই রকমের হয়, ইনফেকশাস ডিজিজ এবং নন ইনফেকশাস ডিজিজ। শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ফিশ ডিজিজ সাধারণত হচ্ছে দুই রকমের হয়, ফিশ এবং সেলফিশ দুই রকমের ডিজিজকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ আর একটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ বলতে কি বোঝা যায়, কি মনে হয় তোমাদের? ম্যাম ছোঁয়াছুঁই মানে ছড়ায় যায় আর কি। হ্যাঁ, আর নন ইনফেকশাস সেটা ছড়ায় না। ছড়ায় না, যেটাকে বলে ছোঁয়াচে, মানে একজনের গায়ে হলে একজনেরই হয়, সাধারণত হচ্ছে একজনের গা থেকে আরেকজনের গায়ে সহজে যায় না। ইনফেকশাস ডিজিজে সাধারণত হচ্ছে হরিজেন্টালি ছড়ে। হরিজেন্টাল মানে কি, পাশাপাশি একজনের গা থেকে আরেকজনের গায়ে, এটা হচ্ছে হরিজেন্টাল। আর নন ইনফেকশাস ডিজিজ হচ্ছে সাধারণত হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিট হয়। মোস্ট অফ দ্য কেসেসে ভার্টিক্যালি ট্রান্সমিট হয়। ভার্টিক্যালি ট্রান্সমিশন কিভাবে হয়? ভার্টিক্যাল ট্রান্সমিশন বলতে কি বোঝায়? ডিজিজ দুইভাবে ট্রান্সমিশন হয়, একটা হচ্ছে হরিজেন্টালি ট্রান্সমিশন হয়, একটা হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিশন হয়। হরিজেন্টাল ট্রান্সমিশন হচ্ছে যদি হচ্ছে একজনের গা থেকে আরেকজনের গায়ে ছোঁয়াচে, যেটাকে বলি ছোঁয়া লাগলে, অথবা হচ্ছে মাঝে কোনো এনভায়রনমেন্ট, যেমন ওয়াটার থাকতে পারে অথবা এয়ার থাকতে পারে, এটার মাধ্যমে যখন ছড়ায় সেটা হচ্ছে হরিজেন্টাল ট্রান্সমিশন। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে যদি হচ্ছে মায়ের গর্ভাবস্থা থেকে সন্তানের ভিতরে হচ্ছে ইনফেক্টেড হয় বা সন্তানের ভিতরে ট্রান্সমিট হয় কোনো ডিজিজ, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। সাধারণত হচ্ছে এর মাধ্যমে জন্মের মাধ্যমে যে ধরনের ডিজিজগুলো হচ্ছে ট্রান্সমিট হয় সেটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে। তার ইনফেকশাস ডিজিজ তো তোমরা বললাই, ইনফেকশাস ডিজিজ আর কজড বাই প্যাথোজেনিক অর্গানিজমস প্রেজেন্ট ইন দি এনভায়রনমেন্ট অর কেরিড বাই আদার ফিশ। এনভায়রনমেন্টে যে প্যাথোজেনগুলো থাকে, সেই প্যাথোজেনের মাধ্যমে, যেটা বললাম যে কোনো মিডিয়ার মাধ্যমে, যে ওয়াটারের মাধ্যমে, এয়ারের মাধ্যমে ট্রান্সমিট হয় প্যাথোজেনিক অর্গানিজমগুলো, সেটা হলো ইনফেকশাস ডিজিজ। অথবা হচ্ছে এক ফিশ থেকে আরেক ফিশে যেতে হয়, সেটা হচ্ছে infectious diseases. They are contagious disease, and some types of treatments may be necessary to control the disease outbreak. Contagious খাঁটি বাংলায় বললে বলা হয় ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে ডিজিজ। এবং হচ্ছে এই ধরনের এই ইনফেকশাস ডিজিজগুলো সাধারণত হচ্ছে কন্ট্রোল করার প্রয়োজন হয় এবং কন্ট্রোল করা সম্ভব হয়। ইন কেস অফ নন ইনফেকশাস ডিজিজ, কিছু কিছু ডিজিজ আছে কন্ট্রোল করা যায়, যেমন ওয়াটার কোয়ালিটির জন্য যদি কোনো ডিজিজ হয়, অথবা হচ্ছে মেল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য কোনো ডিজিজ হলে এটা অনেক সময় কারেকশন করা যায়। বাট জেনেটিক্যালি কিছু কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে কারেকশন করা যায় না, কোনো ট্রিটমেন্ট করা যায় না, এটা হচ্ছে অনেকটা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। In contrast, non-infectious diseases are caused by environmental problems, nutritional deficiencies, or genetic anomalies. They are not contagious. এই ধরনের রোগগুলো হচ্ছে কন্টাজিয়াস, একজনের গা থেকে একজন ছোঁয়াচের মাধ্যমে হয় না, and usually cannot be cured by medication, এবং এগুলো সাধারণত হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে বা মেডিকেশনের মাধ্যমে কন্ট্রোল করা যায় না, এবং হচ্ছে ট্রান্সমিশনটা হচ্ছে ভার্টিক্যালি হয়। ঠিক আছে, এখানে কিন্তু লেখা নাই, কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে যে ইনফেকশাস জিনিসগুলো কিভাবে ট্রান্সমিট হয় আর হচ্ছে নন ইনফেকশাস জিনিসগুলো সাধারণত কিভাবে ট্রান্সমিট হয়। একটা হচ্ছে হরিজেন্টাল ট্রান্সমিশন, একটা ফিশের গা থেকে আরেকটা ফিশে অথবা হচ্ছে কোনো মিডিয়ার মাধ্যমে যখন ছড়ায়, সেটা হচ্ছে হরিজেন্টাল ট্রান্সমিশন। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে যখন হচ্ছে গর্ভাবস্থায় মায়ের মাধ্যমে বা বাবার মাধ্যমে, অথবা এমন হতে পারে যে মা শুধু না, মা হয়তো সুস্থ ছিল কিন্তু বাবার যে জেনেটিক্স যখন হয় ট্রান্সমিট হয়, তখনও কিন্তু ট্রান্সমিশন হতে পারে। এটাকে হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ ডিজিজ। এই ইনফেকশাস ডিজিজ কি আবার হচ্ছে
কয়েকভাবে ভাগ করা যায় কি ধরনের প্যাথোজেন দ্বারা ডিজিজটা হবে সেটার উপর ভিত্তি করে। আর ক্যাটাগরাইজ অ্যাজ প্যারাসাইটিক ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল অর ফাঙ্গাল ডিজিজ। সাধারণত হচ্ছে 4 রকম ভাবে ভাগ করা যায়। প্যারাসাইটিক হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, অথবা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ হতে পারে। আমরা এই ফিশ প্যাথোলজি কোর্সে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল এই 3 রকমের ডিজিজ পড়বো। ফিশ এবং শেল ফিশ 2 রকমের ফিশারি পড়বো। আর প্যারাসাইটিক যে ডিজিজটা, সেই ডিজিজটা হচ্ছে আলাদা একটা কোর্স হবে তোমাদের, সেটার নাম হচ্ছে ফিশ প্যারাসাইটিক সাবজেক্ট, সেই সাবজেক্টে পড়ানো হবে। আমরা এই ইনফেকশন ডিজিজের ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল ডিজিজটা পড়বো। তার এখন আমি আর ডিটেলস যার প্রয়োজন নেই। প্যারাসাইটিক ডিজিজ কোনগুলো হয়? সাধারণত হচ্ছে মাইক্রোস্কোপিক প্রোটোজোয়ান যে প্যারাসাইট গুলো আছে, সেই প্যারাসাইট দ্বারা ইনফেকশন ডিজিজ গুলো হয়, সেটা হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন ডিজিজ। There are a variety of protozoans which infect the gills and skins of fish causing irritation. তোমরা যখন প্যারাসাইটোলজি কোর্স করবা তখন দেখবে অনেক রকম প্রোটোজোয়ান ডিজিজ থাকে। প্রোটোজোয়ানগুলো সাধারণত ইউনিসেলুলার, এককোষী হয় এবং মাইক্রোস্কোপিক হয়, এবং হচ্ছে বিভিন্ন রকমের গিল ডিজিজ, স্কিন ডিজিজ বলে। গিল ডিজিজ তৈরি করে হচ্ছে ড্যাকটাইলোগ্যারাস নামে একটা প্রোটোজোয়ান আছে, আর স্কিন ডিজিজ তৈরি করে গাইরোড্যাকটাইলোস নামে একটা প্রোটোজোয়ান আছে। এছাড়া আছে বিভিন্ন রকম প্রোটোজোয়া, যেমন ইকথ্যারিয়াস আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের মনোজেনিয়াসে, এই ধরনের প্যাথোজেন দ্বারা ডিজিজগুলো তৈরি করে। তো আমি প্যারাসাইটিক ডিজিজটা হচ্ছে তোমাদেরকে ডিটেলস এখন পড়াবো না, কারণ তোমরা ডিটেলস অনেক কিছু জানবা পরবর্তী সেমিস্টারে প্যারাসাইটোলজি সাবজেক্টে। আমরা হচ্ছে মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ এবং হচ্ছে ফাঙ্গাল ডিজিজ পড়বো আমরা। Bacterial disease are often internal infectious and requires treatment with medicated feeds containing antibiotics. সাধারণত হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো হচ্ছে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, এবং এই ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা যায়। বিভিন্ন যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অ্যাপ্রুভ করা সব ধরনের অ্যান্টিবায়োটিক আমরা খাওয়াতে পারবো না, কারণ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক যদি খাওয়াই আমরা মাছকে, সেই অ্যান্টিবায়োটিক মাছের বডির ভিতরে, ফ্লেশের ভিতরে রেসিডিউ হিসেবে থেকে যায়। আর আমরা মাছ যেহেতু হিউম্যান আমরা কনজিউম করি, দেখা যাচ্ছে যে ওই অ্যান্টিবায়োটিকটা অনেক সময় মাছের সাথে আমাদের ভিতরে চলে আসে, এই জন্য কন্ট্রোল করা যায়। কিন্তু ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা হচ্ছে কিছু অ্যাপ্রুভ করা আছে কিছু কিছু অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক গুলা সাধারণত হচ্ছে ইউজ করা যেতে পারে টু কন্ট্রোল দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ। Typically, fish infected with a bacterial disease will have hemorrhagic spots or ulcers along the body wall and around the eyes and mouth. সাধারণত এটা হলো টিপিক্যাল, সব ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজে অলমোস্ট একই রকম সিমটম দেখা যায়, কিছু কিছু হচ্ছে ভেরিয়েশন আছে, এবং হচ্ছে সেই টিপিক্যাল যে সাধারণ যে সিমটমগুলো সেগুলো থেকে হেমোরেজিক স্পট, বডির ভিতরে হেমোরেজিক মানে কি? হেমোরেজ মানে তো মনে আছে তোমাদের, টার্মিনোলজি পড়াইছিলাম, হেমোরেজিক স্পট মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, কিরকম হবে হেমোরেজিক স্পট, কি কালারটা কেমন হবে? ম্যাম হেমোরোজিক মানে হচ্ছে রক্তক্ষরণ। হ্যাঁ, রক্তাক্ত লাল লাল স্পট, যেহেতু ব্লাড ভেসেল ভেঙে যাচ্ছে, ব্লাড ভেসেল ভেঙে ব্লাডটা বাইরে চলে আসতেছে, তখন স্পটগুলো কি হবে? রক্তাক্ত, কতগুলো ক্ষত হবে, অথবা হচ্ছে আলসার হবে। আলসার গুলো হচ্ছে হেমোরেজিক হতে পারে, আবার হচ্ছে সাদা ক্ষত হতে পারে। সাদা ক্ষত হবে কিন্তু সেগুলো কিন্তু হেমোরেজিক না, হোয়াইট কালার, হোয়াইটের সাথে দেখা যায়, সেগুলো হচ্ছে হেমোরেজিক না, কিন্তু ওগুলো হচ্ছে আলসার। অ্যারাউন্ড দ্য বডি ওয়াল অ্যান্ড অ্যারাউন্ড দ্য আইস অ্যান্ড মাউথ, এটা হচ্ছে কমন সিমটম। They may also have an enlarged fluid filled abdomen. পেটের ভিতরে হচ্ছে ফ্লুইড থাকবে, হচ্ছে তখন কি পেটটা ফুলে যাবে। প্রোট্রুডিং আইস, প্রোট্রুডিং মানে কি আইস হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাবে, শুধু ভিতরে ঢুকে না, আই অনেক সময় বাইরে বের হয়ে আসে, বাইরের আইটা বের হয়ে এসে কি বলা হচ্ছে একজোপথ্যালমিয়া। একজোপথ্যালমিয়া এটাকে বলা হচ্ছে বায়োলেটারাল, দুইটা চোখ যখন পুঁটুলি থেকে বাইরে বের হয়ে আসে, একজোপথ্যালমিয়া বলে। Bacterial disease can also be external, resulting in irritation of skin and ulceration. Bacterial disease হচ্ছে ইন্টারনাল হতে পারে অথবা হচ্ছে এক্সটার্নালি হতে পারে, দুইভাবেই হতে পারে। আবার হচ্ছে কি ব্যাকটেরিয়াল, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে সিস্টেমিক ইনফেকশন, মানে হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে সেপ্টিসেমিয়া যেটা বলে, সেপ্টিসেমিক ইনফেকশন ডিজিজ হয়, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বডিতে ছড়ায় যায়, মোস্ট অফ দি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। দেন হচ্ছে এর মধ্যে একটা এক্সাম্পল আছে কলারান সিজন, এক্সাম্পল অফ অ্যান এক্সটার্নাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হুইচ মে বি কজড বাই রাফ হ্যান্ডলিং। ব্যাকটেরিয়াল ডিজিজ আবার হচ্ছে দুই রকম ব্যাকটেরিয়া হয়, এটা আমি নেক্সট লেকচারে তোমাদের পড়াবো।
ব্যাকটেরিয়া কয় রকমের হয় তোমাদের? ব্যাকটেরিয়া কয় রকমের? কে বলতে পারবা? ম্যাম কথাগুলো ম্যাম খুব ফাস্ট হচ্ছে আর বুঝতে পারছি না আমরা ম্যাম। শোনা যায় না কথা আজকেও? ম্যাম অস্পষ্ট ম্যাডাম লাগছে। অস্পষ্ট একটু। স্পষ্ট এবং বাইরে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে, প্লাস কথাগুলো স্পিডে হচ্ছে ম্যাম, মানে আমরা কথাগুলো ক্যাচ করতে পারছি। আজকে 4G দিয়ে ক্লাস নিচ্ছি, তারপরে আজকে প্রবলেম। আজকে ক্লাস দাঁড়াও দেখি তোমাদের আর কিভাবে দেওয়া যায়। আজকে 4G তে কনভার্ট করলাম, তারপরে ক্লাস নেওয়া যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, আগের থেকে একটু স্পষ্ট। ব্যাকটেরিয়াল ডিজিজ নিয়ে অনেক কথাই বলছি, তোমরা কি বুঝতে পারছো কিছু? ব্যাকটেরিয়াল ডিজিজ নিয়ে আমি কিছু কথা বলেছি। ম্যাম কথা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে বললে সুবিধা হতো আমাদের। আচ্ছা ঠিক আছে। ব্যাকটেরিয়াল ডিজিজ নিয়ে আমি কিছু কথা বলছি। ব্যাকটেরিয়াল হচ্ছে একটা ইনফেকশাস এজেন্ট, যেটার মাধ্যমে হচ্ছে ডিজিজ হয়। সেটা কি তোমরা বুঝতে পারছো? সাধারণত হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট করা যায়। ব্যাকটেরিয়াল যে ডিজিজ হয় ফিশের ভিতরে, সেগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করা যায়, যেটা হচ্ছে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে করা যায় না। ভাইরাস দিয়ে যদি কোনো ডিজিজ তৈরি হয়, সেই ডিজিজ কিন্তু অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট করা যায় না। বাট ইন কেস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট করা যায়। শুনতে পাচ্ছ তোমরা? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আর ইন কেস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা যায়, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু ফিশের ট্রিটমেন্ট করব, ফিশ কিন্তু কনজিউম করব আমরা। অ্যান্টিবায়োটিক খাওয়ালে সবগুলো অ্যান্টিবায়োটিক কিন্তু ফিশ ইউজ করতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক বডির ভিতরে, ফিশের বডির ভিতরে রেসিডিউ হিসেবে থেকে যায়, একটা ফ্লেশের ভিতরে হচ্ছে তারা জমাকৃত হয়। তখন যখন আমরা ওই মাছটা খাই, তখন কি হবে, সেই অ্যান্টিবায়োটিকটা হিউম্যানের ভিতরে চলে যাবে। অ্যান্টিবায়োটিক, এক্সেস অ্যান্টিবায়োটিক শরীরের জন্য হার্মফুল। এর জন্য সব ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারবো না। শুধুমাত্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য অ্যাপ্রুভাল করা আছে, শুধুমাত্র ওই অ্যান্টিবায়োটিকগুলি আমরা ব্যবহার করতে পারবো। আর চেষ্টা করতে হবে যত কম অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে হচ্ছে ফিশের ট্রিটমেন্টটা করা যায়। আর ফিশের কিছু ডিজিজের সিমটম, টিপিক্যাল কিছু সিমটম বললাম। টিপিক্যাল সিমটম মানে তো বুঝোই, কিছু কমন সিমটম থাকে, সেইগুলোকে বলা হচ্ছে টিপিক্যাল সিমটম। এছাড়াও ডিজিজ টু ডিজিজ ভেদে এক এক ব্যাকটেরিয়ার এক এক রকম ডিজিজ তৈরি করে, সেগুলো আবার আলাদা কিছু সিমটম আছে, সেই সিমটমগুলো আমরা নেক্সটে পড়ব। তার কিছু টিপিক্যাল সিমটমের মধ্যে বলছি যে হেমোরেজিক স্পট or ulcer along the body wall and around the eyes and mouth. আর ব্যাকটেরিয়া এক্সটার্নালিও তোমাদের ইনফেক্ট করতে পারে ফিশকে, আবার হচ্ছে ইন্টারনালিও করতে পারে। আর মোস্ট অফ দি ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে সাধারণত হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ হয়। সেপ্টিসেমিক মানে কি মনে আছে? সেপ্টিসেমিক ডিজিজ মনে আছে কারো? বলতে পারবা? সেপ্টিসেমিক ডিজিজ কাকে বলে? ব্লাড ভেসেলের মাধ্যমে যে ডিজিজগুলো স্প্রেড হয়, সেটা হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ বলে। শুনতে পাচ্ছ? জি ম্যাম। সেপ্টিসেমিক ডিজিজ হচ্ছে যে ডিজিজগুলো হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে শরীরে স্প্রেড হয়, সেগুলো হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ বলে। সেপ্টিসেমিক ডিজিজ ওয়ান কাইন্ড অফ সিস্টেমিক ডিজিজ। দেন হচ্ছে ভাইরাল ডিজিজ। আমরা এই ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ তিনটা পড়বো, ডিটেলস একটা চ্যাপ্টারে আসবে। তো আমি জাস্ট প্রথমে একটু তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি ধারণা দিচ্ছি। দেন ভাইরাল ডিজিজ আর ইম্পসিবল টু ডিস্টিংগুইশ ফ্রম ব্যাকটেরিয়াল ডিজিজ উইদাউট স্পেশাল ল্যাবরেটরি টেস্ট। তার মানে কি,
ভাইরাল ডিজিজের যে সিমটম আর ব্যাকটেরিয়াল ডিজিজের সিমটম অলমোস্ট সেমই হয়, এবং হচ্ছে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আলাদা করা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ল্যাবরেটরি টেস্ট করা যায়। They are difficult to diagnose and there are no specific medication available to cure viral infection of fish. ব্যাকটেরিয়ার জন্য বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক অলরেডি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর আমরা অ্যাপ্রুভ করেছি, কিন্তু ভাইরাল ডিজিজ কন্ট্রোল করার জন্য এখন পর্যন্ত কোনো মেডিকেশন পাওয়া যায়নি। আর সাধারণত ভাইরাল ডিজিজ হলে কোনো অ্যান্টিবায়োটিক দ্বারা মেডিকেশন করা যায়ও না। ভাইরাল ডিজিজ কেন মেডিকেশন দ্বারা করা যায় না জানো? যে আমাদের যে এখন যে কোভিড হচ্ছে, কোভিড কেন অ্যান্টিবায়োটিক দ্বারা কন্ট্রোল করা ম্যাম যায়? কারণ হচ্ছে তারা স্ট্রাকচার চেঞ্জ করে, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে বলে, আর হচ্ছে মিউটেশন ঘটে আর কি। মিউটেশন ঘটে, আর ব্যাকটেরিয়া তো মিউটেশন ঘটে। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাকটেরিয়ার কিন্তু সুন্দর সেল ওয়াল আছে, হ্যাঁ ম্যাম। সেল ওয়াল আছে, সেল ওয়ালটাকে কি অ্যান্টিবায়োটিক যদি আমরা ধ্বংস করে দেই তাহলে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করা সম্ভব, কিন্তু ভাইরাসের ওরকম কোনো সেল ওয়ালই নেই। অ্যান্টিবায়োটিক যদি দিবা আবার ওই অ্যান্টিবায়োটিকটা কোথায় তাকে আক্রমণ করবে সেই ধরনের কোনো সেল ওয়ালই নাই, যার জন্য অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না। ভাইরাল ডিজিজে অ্যান্টিবায়োটিক কাজ করে না, একমাত্র ওয়ে হচ্ছে যদি হচ্ছে ভ্যাকসিন, এবং তাও কি সব ভ্যাকসিন কাজ করে না, অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন যদি হয় সেক্ষেত্রেই শুধুমাত্র কাজ করে। অনেক রকমের ভাইরাল ডিজিজ হয়, যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি ভাইরাল ডিজিজ, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ শিম্পের ক্ষেত্রে অনেক রকম ভাইরাল ডিজিজ, তার মধ্যে শিম্পের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ হচ্ছে হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস, WSSV, হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস বলে। ওয়ান অফ দি হার্মফুল এবং হচ্ছে কি বলবো অ্যালার্মিং ব্যাকটেরিয়াল ডিজিজ ফর শেলফিশের মধ্যে হচ্ছে শিম্পের কথা বললাম, যেটা উপকূলীয় এলাকায় কক্সবাজার বা খুলনা এরিয়াতে যদি শিম্পের একটা ই হয়। এছাড়া অনেক রকমের আছে, যেমন হচ্ছে চ্যানেল ক্যাটফিশ ভাইরাস, হার্পিস ভাইরাস, আরো অনেক রকমের ভাইরাস আছে ভাইরাল ডিজিজ সেক্ষেত্রে হয়। তো মোস্ট অফ দি কনসালটেন্ট অ্যাকোয়াকালচারিস্ট, যেটা যেহেতু কোনো মেডিকেশন তৈরি হয় নাই, সাধারণত হচ্ছে অ্যাকোয়াকালচারিস্টে কোনো ভাইরাল ডিজিজ কোথাও শনাক্ত করতে পারে, মোস্ট অফ দি টাইম তারা বলে যে ওই পুকুরে মাছ চাষ করাটা ক্লোজ করে দেয়। মা যত মাছ আছে সেই মাছগুলোকে পুড়ায় ফেলে অথবা হচ্ছে কোনো না কোনো ভাবে মাটি চাপা দিয়ে দেয়। এছাড়া হচ্ছে ভাইরাল ডিজিজের এখনো কোনো সেরকম কোনো ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি। দেন হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। Fungal disease are the fourth type of infectious disease. Fungal spores are common in the aquatic environment but do not usually cause disease in healthy fish. স্পোর থাকে ফাঙ্গালের, সেগুলো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো তো ডিজিজ তৈরি করতে পারে, কিন্তু ফাঙ্গাস নিজে যখন ফিশের গায়ে বসে, ফাঙ্গাসের হচ্ছে কতগুলো আছে, ফাঙ্গাসের স্ট্রাকচারে কি থাকে, এপিথেলিয়াম থাকে, ফিলামেন্টাস ফাঙ্গাসের। তারা এই এপিথেলিয়াম কি করে মাছের যে স্কিনের ভিতরে ঢুকিয়ে দেয় নিজেদেরকে বৃদ্ধি করার জন্য, তখন কি হয় এগুলো মাছের ভিতরে হচ্ছে ডিজিজ তৈরি করে। When fish are infected with an external parasite, bacterial infection or injured by handling, the fungi can colonize damaged tissue on the exterior of the fish. Normally কিন্তু ফাঙ্গাল ডিজিজ গুলা বেশিরভাগ হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন করে, সেটা এখানে বলতেছে। যখন হচ্ছে ফিশের স্কিন অথবা ফিশ কোনো কারণে ইনফেক্টেড হয় এক্সটার্নাল প্যারাসাইট অথবা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনজুর্ড বাই হ্যান্ডলিং, যখন ওইখানে একটা কি তাহলে একটা ক্ষত হয়ে গেল অলরেডি, কোনো না কোনো ভাবে প্যারাসাইট বা ইনফেকশন অন্য কোনো কারণে হচ্ছে এখানে ক্ষত হয়ে গেল, প্রাইমারি ক্ষত হলো, হওয়ার পরে কি করে তখন ফাঙ্গাল স্পোর গুলো হচ্ছে ওই ড্যামেজ জায়গাতে যায় নিজেদেরকে কলোনাইজ করে ওই টিস্যুটাকে, তো কারণ হলো অলরেডি টিস্যুটা ড্যামেজ করা আছে, ভাঙা আছে, সহজেই নিজেদেরকে সেখানে অ্যাডাপ্ট করে, তখন ফাঙ্গাস গুলো নিজেদের যে স্পোর থাকলে সেই স্পোরটাকে ওইখানে অ্যাটাচ করে তখন নিজেদেরকে ওইখানে কি করে যে প্ল্যান্টের যেরকম কি হয় গাছ গ্রো করে কি করে রুট তৈরি করে মাটিতে ঢুকে যায়, ঠিক এরকমই ফাঙ্গাসটা এই দেখছো তোমরা পরগাছা উদ্ভিদ, যেটা পরগাছা উদ্ভিদের মতো ফিশের গায়ে ওইখানে হচ্ছে নিজেদেরকে হচ্ছে গ্রো করে তাদের যে এই ঠিক গাছে যেরকম রুট থাকে সেটা ঠিক এরকমই ফাঙ্গাসের কতগুলো ফিলামেন্টাস স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে আস্তে আস্তে এই রুটের মাধ্যমে ফিশের বডির মধ্যে ছড়ায় দেয়, সেইগুলোই হচ্ছে ফিশের ইনফেকশন তৈরি করে। These area appear to have a cottony growth or many appears as brown materials when the fish are removed from the water. এরকম কটনি দেখা যায়, সাধারণত ফাঙ্গাল ডিজিজ গুলো হচ্ছে কটনি একটা ভাব থাকে, সাদা সাদা কটনি একটা ভাব থাকে।
যখন হচ্ছে ফিশগুলোকে পানি থেকে হচ্ছে রিমুভ করা হয়। আর এই ফাঙ্গাল ডিজিজগুলো সাধারণত হচ্ছে কি, ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রেও আগে প্রাইমারি যে ইনফেকশন হয় সেটাকে হচ্ছে স্টপ করতে হবে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। এছাড়া হচ্ছে ফাঙ্গাসকে বিভিন্ন রকমের হচ্ছে মাছের গা থেকে যদি আমরা হচ্ছে কোনো কেমিক্যাল যেমন পটাশিয়াম অর ফরমালিন যদি আমরা ব্যবহার করতে পারি, মাছে কিছুক্ষণ ডুবিয়ে রাখি, তখন কি হয় ফাঙ্গাসটা মরে যায়। মরে গেলে তখন হচ্ছে আমরা এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আমরা ই করতে পারি। অথবা হচ্ছে প্রাইমারি যে ইনফেকশন হয় সেই প্রাইমারি ইনফেকশন যদি আমরা ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে ফাঙ্গাস গ্রো করার সুযোগ পায় না। বিভিন্ন রকমের ফাঙ্গাল ডিজিজ যেমন স্টেপ্টোলিগনোসিস একটা ডিজিজ, দেন হচ্ছে আরো কিছু ডিজিজ আসবে, আমরা ফাঙ্গাল চ্যাপ্টার যখন করতে যাবো তখন সেখানে আসবে। দেন হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। নন ইনফেকশাস ডিজিজ কাকে বলে অলরেডি তোমাদেরকে বলেছি। এই নন ইনফেকশাস ডিজিজগুলো হচ্ছে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা যায়। যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজ, যদি কোনো কারণে এনভায়রনমেন্টাল যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো যদি সুইটেবল লেভেলে না থাকে তখন ফিশের ভিতরে ডিজিজ তৈরি হবে। ইভেন এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি সুইটেবল না থাকে তখন কিন্তু তোমার অনেক সময় হচ্ছে ইমিউনিটি ফল করে গেলে ব্যাকটেরিয়া ভাইরাস এসবও কিন্তু অ্যাটাক করতে পারে। কিন্তু এনভায়রনমেন্টাল ডিজিজের ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস ছাড়াও কিছু কিছু ডিজিজ বা ফিশের কিছু কিছু প্রবলেম হতে পারে, সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজ বলে। যেমন হচ্ছে কি হয়, অনেক সময় কি হয় অক্সিজেন ডিজেল অক্সিজেন এনাফ না থাকে, সাফিসিয়েন্ট পরিমাণ না থাকে, ফিশের তখন সাফোকেশন হয়। তখন কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন কখন করবে ততক্ষণ কিন্তু ওয়েট করবে না, মাছ আগেই ইনজিউর্ড হয়ে যায়। কিভাবে ইনজিউর্ড হয়, তাদের হচ্ছে কি গিলের যেখান দিয়ে ওরা হচ্ছে অক্সিজেনটা গ্রহণ করে সেইগুলোতে এত চাপ পড়ে, চাপে দেখা যাচ্ছে যে গিলেগুলা ভেঙে যায়, গিলের ভিতরে যে ব্লাড ভেসেল গুলো আছে অথবা সেল গুলো হচ্ছে ভেঙে যায়, হিউম্যান হয়ে যায়। অথবা হাই অ্যামোনিয়া হলো টক্সিক, টক্সিক হলে দেখা যাচ্ছে যে ফিশ এত বেশি প্রেশার থাকে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সেটা মাছ মরে গেল। ঠিক এরকম প্রত্যেকটা উপাদান যখন হচ্ছে সুইটেবল না থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করার আগেও ফিশের বিভিন্ন ডিজিজ বলতে হচ্ছে কি যখন অ্যাবনর্মাল কন্ডিশন হবে সেটা কিন্তু আমরা ডিজিজ বলবো। প্রবলেমগুলা হতে পারে। এই জন্য এগুলোর ক্ষেত্রে ওয়াটার এনভায়রনমেন্টাল প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এনভায়রনমেন্টাল যে কোয়ালিটি গুলো আছে প্যারামিটার গুলো থাকে সেই প্যারামিটার গুলো হচ্ছে সুইটেবল লেভেলে কিভাবে নিয়ে যায় সেটা করতে হবে। তার মানে হচ্ছে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে হবে। দেন হচ্ছে নিউট্রিশনাল ডিজিজ। নিউট্রিশনাল ডিজিজ কিভাবে হয়, প্রত্যেকটা এনিমেল ফিশ হোক অথবা হচ্ছে টেরেস্ট্রিয়াল এনিমেল হোক, প্রতিটা ভিটামিন বলো মিনারেল বলো অথবা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড প্রত্যেকটা একটা কিন্তু নির্দিষ্ট একটা প্রপোর্শন থাকতে হবে। সেই নির্দিষ্ট প্রপোর্শন যখন না থাকবে, হয়তো কি হলো আমরা মাছকে খাওয়াচ্ছি, মাছকে আমরা খাবার দিচ্ছি কিন্তু খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, হয়তো প্রোটিন নাই বা লিপিড নাই। অথবা হচ্ছে আমরা খাবার দিচ্ছি কার্বোহাইড্রেটের পরিমাণ নাই, লিপিড আছে প্রচুর পরিমাণে, প্রোটিন আছে, ইভেন ভিটামিন গুলোও নাই, সবগুলো ভিটামিন প্রপোর্শন, তখন কি হবে সেইগুলো কিন্তু একটা ডেফিসিয়েন্সি হবে। ডেফিসিয়েন্সি হলে তোমাকে হয়তো খাবার দিলাম ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে, তোমার ঠিকভাবে বোন গুলো মাছের ঠিক মতো ফর্মেশন হবে না, ডিফর্মেশন হবে বোন। আবার কি হলো কার্বোহাইড্রেট দিলাম, কি হলো বডি ফুলে গেল, এমন ভাবে ফুলে গেল ঠিক মতো বৃদ্ধি হলো না কিন্তু পেট বড় হয়ে গেল, মাছের হচ্ছে অ্যাবনর্মাল ভাবে গ্রোথ হলো, এটা কিন্তু একটা ডিজিজ। আবার কি লিপিড দিচ্ছি ঠিকই কিন্তু লিপিডের মধ্যে কি কিছু কিছু আছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন আছে, আবার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ লিপিড আছে। সেই খাবারগুলোকে নিশ্চিত করতে হবে যেন একটা নির্দিষ্ট প্রপোর্শনে সেই যে বিষয়গুলো থাকে। নিউট্রিশনাল ডিজিজগুলো আমরা আসবো কি কি ধরনের নিউট্রিশনের কারণে এই প্রবলেমগুলো হয়, আমরা যখন আর ডিটেলস পড়বো তখন এই জিনিসগুলো আসবে। জেনেটিক অ্যাবনর্মালিটিস, যেটা আমি প্রথমে বলেছি যে যদি বাবা মার ভিতরে কোনো ডিফরমেন্স থেকে থাকে যেটা হয়তো তাদের পূর্বপুরুষ থেকে পেয়েছে, সেইটা যখন কি ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে যখন অফস্প্রিং এর ভিতরে যাবে, ফিশের যখন অফস্প্রিং হবে অফস্প্রিং এর ভিতরে যখন চলে যাবে সেটাকে হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটিস। সেক্ষেত্রে কি হতে পারে, বিভিন্ন রকমের হচ্ছে ক্যান্সার জাতীয় কিছু জিন আছে সেগুলো ট্রান্সফার হতে পারে, অথবা হচ্ছে টিউমার সেল যেগুলো হচ্ছে টিউমার সেল ট্রান্সফার হতে পারে, অথবা হচ্ছে কি হতে পারে ডায়াবেটিস, মাছের কিন্তু ডায়াবেটিস আছে, যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, যে কিছু জিন আছে যেগুলো নিয়ন্ত্রণ করে সেটাও হতে পারে। অথবা কোনো কোনো সময় কোনো মাছের ক্ষেত্রে হচ্ছে কিছু হরমোনাল অ্যাবনর্মালিটিস এক ফিশ থেকে আরেক ফিশে মানে প্যারেন্টস থেকে হচ্ছে অফস্প্রিং এ ট্রান্সমিট হতে পারে। এগুলোকে বলা হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটিস। এই হচ্ছে দুই রকমের ডিজিজ, আর দুই রকমের ডিজিজের ইনফেকশাস নন ইনফেকশাস ডিজিজ, আর ইনফেকশাস নন ইনফেকশাসের ভিতরেও বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলো আমরা হচ্ছে ডিটেলস পড়বো, গ্রাজুয়ালি আমরা পড়বো।
দেন হচ্ছে ইনফেকশাস ডিজিজে প্রথমে আমি যাচ্ছি একটু ব্যাকটেরিয়াল ডিজিজে। দেখা যায় স্লাইড দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। জি ম্যাম। এখন হচ্ছে আমরা প্রথম হচ্ছে ইনফেকশাস ডিজিজের যে তিনটে বলছি পড়বো, ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল। আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ দিয়ে আজকে একটু শুরু করি। সাধারণত হচ্ছে কয় রকমের ব্যাকটেরিয়া আছে তোমাদের কি মনে হয়? এনভায়রনমেন্টে কয় রকম ব্যাকটেরিয়া আছে? বিভিন্ন ক্যাটাগরিকে ভিত্তি করে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ব্যাকটেরিয়াকে? কি মনে হয় তোমাদের, কেউ বলতে পারবা? ম্যাম অনেকভাবে তো ক্লাসিফাই করা যায়। হ্যাঁ বলো, দুই একটা ক্লাসিফিকেশন বলো আমাকে। ম্যাম ফ্লাজেলা, পিলি এদের সংখ্যার উপর ভিত্তি করে অনেক রকম, যেমন অ্যাট্রিকাস, অ্যাম্ফিকক্কাস এরকম। তারপর হচ্ছে ম্যাম গোলাকার ব্যাকটেরিয়া, দণ্ডাকার ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস, চেনের মতো ব্যাকটেরিয়া, আঙ্গুরের থোকার মতো ব্যাকটেরিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ক্লাসিফিকেশন করা যায়, চেইন ফরমেশনের উপরে করা যায়, শেপের উপরে করা যায়, এরপরে কি করা যায় আবার তারপর ম্যাডাম ওই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাঁ অনেক রকম এরকম। পাওয়া যায়। তবে মেইনলি হচ্ছে আমরা যদি বলি যে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন যখন আসে সবার আগে চলে আসে হচ্ছে ব্যাকটেরিয়ার স্টেনিং এর উপরে, স্ট্রাকচারের উপরে স্টেনিং করা হয়। সেই গ্রাম স্টেনিং এর উপরে ব্যাকটেরিয়া হচ্ছে দুই ভাবে। ব্যাকটেরিয়া কিন্তু ফাংশন। হ্যালো, কিছু বললা? হ্যালো, ম্যাম মুঞ্জিয়ার হয়তো মানে আনকনসিয়াসলি আনমিউট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা বলতেছিলাম যে গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে কিন্তু ব্যাকটেরিয়াকে দুই ভাবে ভাগ করা যায়, এবং গ্রাম স্টেনিংটা যদি করা হয় সেটা কিন্তু তোমার করা হয় এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার আছে, ব্যাকটেরিয়ার বাইরের যে সেল ওয়ালের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে গ্রাম স্টেনিংটা করা হয়। এবং মোস্ট অফ দ্য টাইম ব্যাকটেরিয়ার ফাংশন হচ্ছে এই গ্রাম স্টেনিং এর উপরই কাজ করে। যেমন হচ্ছে শেপ, সাইজ এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না ফাংশনের ক্ষেত্রে, কিন্তু কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়ার যে গ্রাম স্টেনিং, ব্যাকটেরিয়ার যে বাইরে যে সেল ওয়ালটা থাকে সেই সেল ওয়ালের উপর ভিত্তি করেই কিন্তু গ্রাম স্টেনিংটা করা হয়। এবং গ্রাম স্টেনিং এর ভিত্তি করে ব্যাকটেরিয়া সাধারণত দুই প্রকার, একটা বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো দেখা যাচ্ছে যে ফিশে যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দ্বারা ডিজিজ তৈরি করে, এর মধ্যে মোস্ট অফ দি ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কম্পেয়ার টু গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারাই বেশি ডিজিজ তৈরি করে। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন হচ্ছে অ্যারোমোনাস আছে, সাইটোব্যাক্টেরিয়া আছে, ইডোয়ার্সিলা আছে, ফ্লেভোব্যাকটেরিয়াম আছে, সিউডোমোনাস আছে, ভিব্রিও আছে, আরো অনেক রকমের ব্যাকটেরিয়া আছে। আমরা যখন সামনে পড়তে আসবো দেখবো আরো অনেক রকমের এই ব্যাকটেরিয়া আছে। এই কয়টা জেনারেল আন্ডারে আরো দেখবো অনেক রকমের স্পিসিস আছে। এর মধ্যে অ্যারোমোনাস ইজ মোর কমন এ প্যাথোজেনিক ইন ফ্রেশ ওয়াটার ফিশ, whereas ভিব্রিও ইউজুয়ালি এফেক্ট মেইন ফিশ। অ্যারোমোনাস হচ্ছে মোস্টলি হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে। অ্যারোমোনাসে অনেক রকম আবার স্পিসিস আছে, অ্যারোমোনাস সাইডিফিড আসবে, অ্যারোমোনাস স্যালোমোনাসিড আসবে, এরকম আরো অনেক রকমের স্পিসিস আসবে, যারা হচ্ছে মোস্ট অফ দি প্যাথোজেন হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে। এডওয়ার্ডসিলারও দুই তিন রকমের স্পিসিস আছে, এরাও ফিশের জন্য ডেঞ্জারাস, বিভিন্ন রকম ডিজিজ তৈরি করে। আর ভিব্রিওর ক্ষেত্রেও প্রায় 7-8 রকমের ভিব্রিও স্পিসিস আছে, যারা হচ্ছে ফিশের ডিজিজ তৈরি করে। এবং মোস্ট অফ দি ভিব্রিও সাধারণত মেরিনের ক্ষেত্রেই তৈরি করে। ইভেন ভিব্রিও ব্যাকটেরিয়া খুবই ডেঞ্জারাস হচ্ছে ফর শেলফিশ। স্পেশালি আমি শেলফিশ যদি বলি, আমি হচ্ছে মেনলি শেলফিশ, সব রকমের শেলফিশেরই ডিজিজ হয়, তবে শিম যেটা মোস্ট অফ দ্য টাইম শিমকে স্টাডিটা বেশি করা হয়, কারণ যেহেতু হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে প্রন অথবা শিম যেটা আমরা বলি, এটাকেই, এটার জন্য ভিব্রিও খুবই একটা ডেঞ্জারাস ব্যাকটেরিয়া। The unique character of gram-negative bacteria is the presence of lipopolysaccharide molecules on the outer membrane. যেটা বলতেছিলাম ব্যাকটেরিয়াকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এবং গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ করা হয় কিভাবে? গ্রাম স্টেনিং একটা মেথড আছে, যে কেমিক্যালস আছে, দুই তিনটে কেমিক্যালের সমন্বয়ে তৈরি। সেই কেমিক্যালসটার মাধ্যমে যখন ব্যাকটেরিয়াকে আমরা কি করি, ওই ওই কেমিক্যালস ডুবানোর পরে কি হয়, একটা ব্যাকটেরিয়া হচ্ছে পিঙ্ক কালার দেয় আর একটা ব্যাকটেরিয়া কেমন কালার দেয় বলতে পারবা কেউ? ভায়োলেট কালার দেয়। একটা পিঙ্ক কালার দিবে, একটা ভায়োলেট কালার দিবে। এই কালার উপর ভিত্তি করে পিঙ্ক কালারের ব্যাকটেরিয়াগুলো গ্রাম নেগেটিভ বলে, আর হচ্ছে কালারলেস অথবা ভায়োলেট কালার যে ব্যাকটেরিয়া হয় সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এটা কেন হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে আউটার মেমব্রেন থাকে, স্ট্রাকচারে আমরা আসবো। আউটার মেমব্রেন যেটাকে বলতেছি আমরা সেল ওয়াল, সেই সেল ওয়ালের মধ্যে হচ্ছে লিপোপলিস্যাকারাইড প্রেজেন্স থাকে হচ্ছে বেশি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। লিপোপলিস্যাকারাইড ওয়ান কাইন্ড অফ মলিকুলস, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের ভিতরে থাকে, এবং হচ্ছে দুই ব্যাকটেরিয়া থাকে
তবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা হচ্ছে একটু মোটা মোটা সাইজের কয়েক পরতে পরতে থাকে লিপোপলিস্যাকারাইডটা। এটার উপর ভিত্তি করে এই গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটাকে ক্লাসিফাই করা হয়, এবং হয় এই লিপোপলিস্যাকারাইডের জন্যই ওরা কালারও ভেরিয়েশন করে। পিঙ্ক কালার দেয় হচ্ছে এই 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 মলিকিউলসটা হচ্ছে কেমিক্যালসের সাথে হচ্ছে পিঙ্ক কালার দেয়। আর হচ্ছে ইন কেস অফ গ্রাম পজিটিভ এই লিপোপলিস্যাকারাইডটা সাধারণত থাকে না, বা থাকলেও সেটা হচ্ছে খুবই পাতলা লেয়ার। এটা যার জন্য হচ্ছে কালারটা হচ্ছে পিঙ্ক কালার না দিয়ে ভায়োলেট কালার অথবা অনেক সময় কালারলেস হয়। এই জন্য হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মোস্ট অফ দি ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়ার ডিজিজ তৈরি করে, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে কিসের ডিজিজ তৈরি করতে পারে। এন্ড ওয়ান একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, একটা ইন্টারোকক্কাস হতে পারে, এটাও ডিজিজ তৈরি করে। অনেক সময় স্টেফাইলোকক্কাস, যদিও স্টেফাইলোকক্কাস হিউম্যানের ডিজিজ তৈরি করে, কিন্তু অনেক সময় হচ্ছে ফিশের দেখা যায়, তবে এটা খুব রেয়ার। স্ট্রেপ্টোকক্কাস এবং ইন্টারোকক্কাস এই দুইটাই হচ্ছে মানে ডায়াগনোসিস করা হয়েছে বিভিন্ন রকম ফিশ থেকে, যারা হচ্ছে ফিশের ডিজিজ তৈরি করতে পারে। এখন আমরা যদি একটু ব্যাকটেরিয়ার এই যে গ্রাম নেগেটিভ পজিটিভটা কেন হয় এটা দেখার জন্য যদি আমরা ব্যাকটেরিয়ার একটু স্ট্রাকচার দেখি, এটা হলো টিপিক্যাল স্ট্রাকচার। সাধারণত সব ব্যাকটেরিয়া এই ধরনের স্ট্রাকচার হয়। এই যে দেখো, বাইরে হচ্ছে একটা সেল ওয়াল থাকে, আউটার মেমব্রেন সেল ওয়াল থাকে, তারপর কি থাকে বিভিন্ন রকম কি থাকে, ভিতরে নিউক্লিয়াস থাকে, তারপর কিছু প্লাজমিক বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। সেল ওয়ালের উপরে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, যেটা ভিতরে সাইটোপ্লাজম থাকে। দেন হচ্ছে এখানে কিছু রাইবোজোম থাকে। আর ব্যাকটেরিয়া কি থাকে, নিউক্লিয়াস কিন্তু সুরক্ষিত না, সুগঠিত না। এই জন্য ব্যাকটেরিয়া কি ধরনের সেল বলে, কে বলতে পারবা? ব্যাকটেরিয়ার সেলকে কি ধরনের সেল বলে, কেউ বলতে পারবা? শুনতে পাচ্ছ আমার কথা? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক আদি সেল বা প্রোক্যারিওটিক সেল বলে। সেল সাধারণত কি দুই রকম, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। এই ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেল কিসের উপর ভিত্তি করা হয়েছে? মেইনলি হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, নিউক্লিয়াসের কিছু ম্যাটেরিয়াল থাকে, যেমন ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, এবং সেটা কিন্তু কোথাও সুরক্ষিত না। সাইটোপ্লাজমের ভিতরে হচ্ছে এভরিথিং ভাবে থাকে। ইন কেস অফ ইউক্যারিওটিক সেল কি থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত থাকে, সুগঠিত একটা বাইরে একটা আউটার মেমব্রেন দিয়ে থাকে, এবং এটা ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম কথা শুনতে পারি না। ম্যাম শোনা যাচ্ছে না। পূজা হোস্ট। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। যেটা বলতেছিলাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল এবং ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কথা বলতেছিলাম। ব্যাকটেরিয়ার সেলটা হচ্ছে ইউক্যারিওটিক, সরি প্রোক্যারিওটিক, আর ইউক্যারিওটিক হচ্ছে কি হিউম্যান সেল অথবা প্ল্যান্ট সেল, অথবা কি হচ্ছে ফাঙ্গাসের সেলও কিন্তু ইউক্যারিওটিক। আর ভাইরাসের কিন্তু কোনো সেল নাই, ভাইরাস কিন্তু সাধারণত বলা হচ্ছে এটা সেললেস। আর ইকুয়েটিক ও প্রোক্যারিওটিক মূল পার্থক্যটা অনেকগুলো পার্থক্য আছে, কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে। ইন কেস অফ প্রোক্যারিওটিক নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, নিউক্লিয়ারের ওদের যে কিছু অর্গান আছে, যেমন ক্রোমোজোম ডিএনএ আছে, কিন্তু এটা কোনো সুরক্ষিত কোনো একটা নির্দিষ্ট অর্গানেলস না। কিন্তু ইন কেস অফ ইকুয়েটিক একটা সুরক্ষিত সুগঠিত একটা নিউক্লিয়াস থাকে।
এটাই হচ্ছে দুটোর ভিতরে পার্থক্য। তো এখানে দেখো সেল ওয়াল আছে, প্লাজমিক বা সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, রাইবোজোম আছে, নিউক্লিয়াসের যে উপাদানগুলো হচ্ছে নিউক্লিয়েট বলতেছে কি এখানে ক্রোমোজোম গুলা, যে ক্রোমোজোম গুলো হচ্ছে ছড়ানো ছিটানো থাকে সাইটোপ্লাজমের ভিতরে, সেগুলোকে বলতেছে নিউক্লিয়েট। দেন হচ্ছে কি আছে, আরো কিছু থাকে, ক্যাপসুল থাকে চারপাশে। দেখো ক্যাপসুলটা কেন থাকে, বডির চারপাশে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য, যাতে ওদেরকে কেউ মানে ফেগোসাইটোসিস প্রসেস অথবা হচ্ছে অন্য যে প্রসেস গুলো আছে, ইমিউনোজেনিক প্রসেস গুলো থেকে ওদেরকে গিলে ফেলতে না পারে বা ড্যামেজ করতে না পারে, যেন সুরক্ষিত করার জন্য একটা ক্যাপসুল, বাইরে একটা আউটার মেমব্রেন থাকে, সেটা হচ্ছে ক্যাপসুল বলে। ক্যাপসুল থাকে, মুভমেন্টের জন্য বিভিন্ন রকমের কি থাকে, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা ফ্লাজেলা থাকে, অনেকে কি বডির চারপাশে হচ্ছে মুভমেন্টের জন্য পিলি থাকে, ছোট ছোট দেখো পিলি কাটা কাটা কিছু, কি বলবো ওগুলোকে হচ্ছে ফাইব্রাসের মতো হচ্ছে কিছু পিলি থাকে। কোনো কোনো ব্যক্তি কিন্তু ফ্লাজেলা কিন্তু সব ব্যক্তি থাকবে না, কিছু কিছু ব্যক্তি আছে যাদের ফ্লাজেলা থাকে না। নন মর্টাল ব্যাকটেরিয়া যারা, দেখতে কি হয় দুই রকমের, যদি মুভমেন্ট করে আমরা ক্লাসিফাই করি মর্টাল ব্যাকটেরিয়া এবং হচ্ছে নন মর্টাল ব্যাকটেরিয়া। ইন কেস অফ নন মর্টাল এই ফ্লাজেলাটা কিন্তু থাকে না, বাট ফর মর্টাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ফ্লাজেলাটা থাকে, কারণ এই ফ্লাজেলাটা হচ্ছে তাদের মুভমেন্টে হেল্প করে। এই হচ্ছে মোটামুটি একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচার, এটা হচ্ছে টিপিক্যাল ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এরকম স্ট্রাকচার থাকে, আবার হচ্ছে নন প্যাথোজেনিক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অথবা বেনিফিশিয়ারি সব ব্যাকটেরিয়া কিন্তু একই রকম স্ট্রাকচার থাকে। তো কখন প্যাথোজেনিক হবে একটা ব্যাকটেরিয়া, সাধারণত কখন প্যাথোজেনিক হয়, যখন এই ব্যাকটেরিয়ার এই সেল ওয়াল বা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে এমন কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো হচ্ছে ইভেন তোমার এই যে নিউক্লিয়েট যে বললাম, জেনেটিক্যাল যে অর্গান যেটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের ভিতরেও কিছু জিন আছে। এই জিনগুলো ইভেন তোমার রাইবোজোমের ভিতরে কিছু জিন থাকে, অথবা মাইটোকন্ড্রিয়া যেটা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু জিন থাকে, জেনেটিক ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। যখন এইসবের ভিতরে কিছু জিন থাকবে, অথবা হচ্ছে বডি ওয়ালের ভিতরে অথবা যে ফ্লাজেলার ভিতরে যদি এমন কোনো অর্গানিজম থাকে বা এমন কোনো মলিকুল থাকে যেগুলো হচ্ছে এনিমেলস এর গায়ে অথবা প্ল্যান্টস এর গায়ে ঢুকে তারা রোগ তৈরি করতে পারবে, তখনই তারা হচ্ছে প্যাথোজেনিক হবে। সবসময় কিন্তু ব্যাকটেরিয়া প্যাথোজেনিক হয় না। মোস্ট অফ দি আমার ওয়ার্ল্ডে যত রকমের ব্যাকটেরিয়া আছে, ওয়ার্ল্ডে কি কোটি কোটি ব্যাকটেরিয়া, এর মধ্যে কি কোটি কোটি ব্যাকটেরিয়ার মধ্যে আমার কিছু ব্যাকটেরিয়া মাত্র হচ্ছে আইডেন্টিফাই করা গেছে, যে ব্যাকটেরিয়াগুলোকে আমরা কালচার করতে পারি, শুধুমাত্র তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যদি একটা এনভায়রনমেন্টে কয়েক কোটি ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে আমরা মাত্র 1 থেকে 2% ব্যাকটেরিয়াকে আমরা আইডেন্টিফাই করতে পারি। 98% ব্যাকটেরিয়া কিন্তু আইডেন্টিফাই করা যায় না, কারণ হচ্ছে তাদেরকে হচ্ছে কালচারে আনা যায় না। তো ওই 1 থেকে 2% ব্যাকটেরিয়ার মধ্যেও যদি বলি প্যাথোজেনিক কয় পার্সেন্ট, তাহলে 0.5 to 10% হচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনিক বলতে পারি। মোস্ট অফ দি ব্যাকটেরিয়া হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। আর কোনগুলো প্যাথোজেনিক হয়, যে ব্যাকটেরিয়ার ভিতরে কোনো এমন কোনো মলিকুল অথবা হচ্ছে কোনো অর্গানিজম থাকে যেগুলো হচ্ছে কোনো এনিমেলস অথবা প্ল্যান্টের গায়ে ঢুকে তারা রোগ তৈরি করতে পারবে। সেই যেই পার্টটা বডির যে মলিকুলটা বা যে জিনটা ডিজিজ তৈরি করতে পারে, সেই অংশটাকে বলা হচ্ছে ভিরুলেন্ট ফ্যাক্টর। ভিরুলেন্স ফ্যাক্টর বলে ওই অংশটাকে। শুনতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম। আমরা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কখন বলবো, যখন কোনো ব্যাকটেরিয়ার ভিতরে কোনো অর্গানেলস অথবা কোনো মলিকুল যদি থাকে যেটা হচ্ছে ডিজিজ তৈরি করতে পারবে, সেই অংশটাকে বলি আমরা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। আর যেই ব্যক্তির ভিতরে সেই ভিরুলেন্স ফ্যাক্টর থাকবে তারাই শুধুমাত্র হচ্ছে ডিজিজ তৈরি করতে পারবে। আর যদি কোনো জেনেটিক ম্যাটেরিয়ালস এর ভিতরে যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, তোমরা হয়তো জেনেটিক্স এর সাবজেক্ট তোমাদের পড়াইছে, ডিএনএ কি দিয়ে তৈরি হয়, এটিসিজি, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, 3 রকমের মলিকুল দ্বারা হচ্ছে জেনেটিক্স তৈরি হয়। সেই জেনেটিক্স মলিকুলের মাধ্যমে কি হয়, জিন তৈরি হয়। যদি কোনো জিন জেনেটিক্যালি কোনো জিন যদি রেসপন্সিবল থাকে ডিজিজ তৈরির জন্য, অনেক সময় কি হয় বডির বাইরে কোনো কিছু নাই, মলিকুলস নাই, কিন্তু জেনেটিক্স এর ভিতরে এমন কিছু জিন আছে, সেই জিনগুলো হচ্ছে এনিমেল অথবা প্ল্যান্টকে ডিজিজ তৈরি করতে পারে, তখন ওই জিনগুলোকে বলা হচ্ছে ভিরুলেন্স জিন। ভিরুলেন্স ফ্যাক্টর তো বললাম, ভিরুলেন্স ফ্যাক্টর, আর যখন জিন দ্বারা কন্ট্রোল হয় তখন বলা হচ্ছে ভিরুলেন্স জিন। বুঝতে পারছো? ভিরুলেন্স জিন কাকে বলে বুঝতে পারছো? ম্যাম, ভিরুলেন্স ফ্যাক্টর যখন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ভিরুলেন্স জিন বলে। হ্যাঁ, যখন জিনটা তো বুঝছো, জিন বলতে কি, এটিসিজি দ্বারা তৈরি একটা নির্দিষ্ট কতগুলো কোড দ্বারা তৈরি একটা জেনেটিক্যাল উপাদান। সেই
ভিরুলেন্স জিন দ্বারা যখন ভিরুলেন্স ফ্যাক্টরটা নিয়ন্ত্রিত হয় তখন হচ্ছে এটা ভিরুলেন্স জিন বলে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এই নির্দিষ্ট কিছু ভিরুলেন্স জিন থাকবে। আমি যদি সুযোগ পাই, সময় পাই, তোমাদেরকে আমি এই অংশটা পড়াবো, ভিরুলেন্স জিনের অংশটা। ওটাকে বলো ভিরুলেন্স জিন। ভিরুলেন্স জিনের কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টরের একটা অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে কি ম্যাম ভিউলেন্স জিনও রোগ ছড়াবে? হ্যাঁ, ভিরুলেন্স জিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিরুলেন্স জিন ভিরুলেন্স ফ্যাক্টরের কার্য নিয়ন্ত্রণ করে। মনে করো কোনো একটা জায়গাতে রোগ হলো, মাছের যদি বলি মুখের মধ্যে ঘা হলো, সেই ঘাটা কোনো না কোনো জিন নিয়ন্ত্রণ করছে। ওই যে জিনটা ঘাটা হওয়ার জন্য নিয়ন্ত্রণ করছে, সেই জিনটাকে বলা হবে ভিরুলেন্স জিন। কাজ, প্রত্যেকটা ওয়ার্কের জন্য এক একটা জিন রেসপন্সিবল থাকে। ঠিক এরকমই রোগ তৈরি করার জন্য কিছু কিছু ফ্যাক্টর দায়ী থাকে, সেই ফ্যাক্টর গুলাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। এই জিন গুলাকে বলা হচ্ছে ভিরুলেন্স জিন। ঠিক আছে, যাক আমরা এখন আসবো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বলতেছিলাম। হ্যালো, জি ম্যাম বলেন, শুনতেছি। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সাথে বলতেছিলাম, কিসের জন্য? সেল ওয়ালের উপরে ভিত্তি করে তাদেরকে হচ্ছে পার্থক্য করা হয়েছে। কারণটা হচ্ছে কি, এই দেখো এখানে ছবি দেখলে বুঝবা। এই দেখো আউটার মেমব্রেন, যেটাকে আমরা সেল ওয়াল বলতেছি, দুইটা ক্ষেত্রে আছে। ইন কেস অফ গ্রাম পজিটিভ দেখো সেল ওয়ালটা কত মোটা, যেটাকে বলা হচ্ছে পেপটাইড গ্লাইকেন। পেপটাইড গ্লাইকেন লিপোপলিস্যাকারাইডরা কিন্তু এই পেপটাইড গ্লাইকেনের ভিতরে থাকে। আমি তোমাদেরকে ডিটেইলস স্ট্রাকচার পড়াতে যাব না, কারণ ওটা মানে মাইক্রোবায়োলজি কোর্সে তোমাদের পড়াবে। আমি জাস্ট ফর মানে তোমার চেনার জন্য, পেপটাইড গ্লাইকেন যেখানে লিপোপলিস্যাকারাইড থাকে, দেখো এটা কতটা গ্রাম পজিটিভ দেখো কতটা মোটা, আর গ্রাম নেগেটিভ দেখো এটা দেখো কম্পারেবলি চিকন। দেখছো পেপটাইড গ্লাইকেনটা? আর এটার ভিতরে হচ্ছে লিপোপলিস্যাকারাইড, গ্রাম পজিটিভের ভিতরে লিপোপলিস্যাকারাইড কম থাকে এই পেপটাইড গ্লাইকেনের ভিতরে, কিন্তু ইন কেস অফ গ্রাম নেগেটিভ লিপোপলিস্যাকারাইডটা, যেটা যে পেপটাইড গ্লাইকেন এটার ভিতরে হচ্ছে লিপোপলিস্যাকারাইড যে উপাদানটা আছে, এই উপাদানটা পরিমাণে বেশি থাকে, যেটার জন্য হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে পিঙ্ক কালার ধারণ করে, হোয়ারেস গ্রাম পজিটিভ হচ্ছে কালারলেস অথবা হচ্ছে ভায়োলেট কালার ধারণ করে। এখন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আসলে কি কি ক্রাইটেরিয়া, কি কি ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদের অলরেডি মুখে বলে ফেলছি, তারপর যদি ইংলিশে বলি এখানে আছে দেখো। Most bacteria can be broadly classified as gram positive or gram negative. Gram positive bacteria have cell walls composed of thick layers of peptidoglycan. A gram positive cell stains purple when subjected to a gram stain. তোমাদের আমি মনে হয় বলেছি কি জানি, পিঙ্ক বলেছি। পিঙ্ক আসলে গ্রাম পজিটিভ দেখে পিঙ্ক কালার, আমি ভুল বলছি তোমাদের। পিঙ্ক কালারটা হচ্ছে পার্পল কালার অথবা পিঙ্ক কালারও হতে পারে, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। A gram-negative bacteria have cell walls with a thin layer of peptidoglycan. This cell wall also includes an outer membrane with lipopolysaccharide molecules. Gram-negative bacteria stain pink when subjected to gram-stain procedures. Gram-negative bacteria pink color দিচ্ছে, আর gram-positive bacteria হচ্ছে purple color দিচ্ছে। While both gram-positive and gram-negative bacteria produce exotoxins, only gram-negative bacteria produce এন্ডোটক্সিন। তার মানে কি হচ্ছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শুধুমাত্র হচ্ছে এক্সোটক্সিন তৈরি করতে পারবে, বা ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তারা হচ্ছে এন্ডোটক্সিনও তৈরি করতে পারে। গ্রাম পজিটিভ এবং নেগেটিভ, তার মানে গ্রাম পজিটিভ শুধুমাত্র এক্সোটক্সিন তৈরি করে, কিন্তু গ্রাম নেগেটিভ বোথ এক্সোটক্সিন এবং হচ্ছে এন্ডোটক্সিন দুইটাই তৈরি করতে পারে। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ কিছু পার্থক্য আছে। শোনা যায় না। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম সেগুলোর উপরে ভিত্তি করে কিছু পার্থক্য আছে এখানে।
ম্যাম শোনা যাচ্ছে না। তো তোমরা এই পড়া শুনতে পাচ্ছ এখন? শুনতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাম আবার শোনা যাচ্ছে না। ম্যাম কিছুই শুনতে পাচ্ছি না। একটা বেশি বাজে, ক্লাস কি এন্ড করব? কর ভাই। কর পূজা। সত্যি করবো? কর। হ্যালো হ্যালো জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। যাক আবার নেটওয়ার্ক ডিস্টার্ব করতে শোনা তোমাদেরকে আমি পুরোটাই মানে যতটুকু দেখাইছি শুধু পার্থক্যটা প্রোক্রিয়েটিক ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটা টেবিলে আছে আকার আছে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সে আমার মনে হয় তোমরা পড়তে পারবে, কারণ আমি অলরেডি আলোচনা করে ফেলছি, তোমরা পড়লেই বুঝবা। এরপর যদি না বুঝে কোথাও তারপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আমি তোমাদেরকে নোট ম্যাম দিয়ে দিচ্ছি, দেখে ম্যাম গত ক্লাসের তো ডাইজেস্টিভ সিস্টেমটা তো পড়ানো হয়নি, আর ওটার ম্যাম নোটও দেননি আপনি। ডাইজেস্টিভ সিস্টেমের নোট দিয়েছি তো আমি, পড়াইতে ক্লাস লেকচারটা আমি নিতে পারিনি, তোমাদেরকে মেসেজ দিয়েছি, দেখো নাই? ম্যাম নোটটা দেওয়া হয়নি। ম্যাম মেসেজ পাইছি, নোট পাইনি। নোট দিইনি তোমাদের? না ম্যাম। খালি মেসেজ দিয়েছি, নোট দিইনি। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এখন, লেগেছেন দিতে। ম্যাম আরেকটা কথা, আমাদের কি এখন থেকে মঙ্গলবারে ক্লাস বুধবারে হবে? মঙ্গলবার তোমাদের ক্লাস নাই, রবিবার সোমবার আর বুধবার 3 দিন তো ক্লাস। না ম্যাম, না আমাদের ম্যাম, মঙ্গলবারে আমাদের ক্লাস মঙ্গলবারে ছিল। ক্লাস আছে, আপনি বুধবারে নিচ্ছেন। তোমাদের কি মঙ্গলবারে ক্লাস বুধবার নিচ্ছি আমি? জি ম্যাম। জি ম্যাম। রনি বাবু জি ম্যাম। তাই নাকি? আমি শুরু থেকে নিচ্ছিলাম, কিন্তু আমি মিটিং এর মধ্যে ম্যাম মঙ্গলবার আমরা ভাবছি হয়তো আপনার কোনো প্রবলেম, যার কারণে হয়তো ক্লাসটা আমাদের ফাঁকা ছিল থেকে আপনাকে আমরা ইনফর্ম করি নাই, কিন্তু আপনার মঙ্গলবারে ক্লাস ছিল ম্যাম। মঙ্গলবার কটা থেকে ক্লাস? ম্যাম 12:15 থেকে। ম্যাম এই টাইমেই, শুধু ডেটটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, সেম টাইমে। আমি তো আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এই টাইমে হবে। বুধবার দিনও হবে, তা তোমরা সোমবার ক্লাসটা মঙ্গলবার শিফট করে নাও 12টায়, অথবা রবিবার একটা ক্লাস, যদি তোমাদের সমস্যা না হয়। ম্যাম তাহলে ওটা আমার ম্যাম পরে ডিসকাস করে আপনাকে জানিয়ে দেবো নি কোনটা আমরা। আচ্ছা ঠিক আছে, সানডে আর মানডে দুইটা ক্লাস পর পর হয়ে যায়, তো ওই ক্লাসটা একটা মঙ্গলবার নেওয়া যায় কিনা। আচ্ছা ম্যাম আমরা সেটা আলোচনা করি। আর বুধবার দিনটা তোমার এই ক্লাসের সহপাঠীতেই থাকে, ঠিক আছে? বুধবার যে ক্লাসটা আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা বুধবারই থাকে। আর তোমরা যদি মানডে যেটা ফাঁকা আছে, সানডে মানডে দুইটা ক্লাসের যে কোনো একটা ক্লাস মঙ্গলবার নিয়ে আসতে পারবে, দেখো, ঠিক আছে? রনি শুনতে পাচ্ছ কথা আমার? জি ম্যাম, আমরা আগে ম্যাম আলোচনা করে দেখি, অন্যান্য স্যাররা আবার টাইম শিডিউল করে লাগবে তো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো দেখো দেখে আমাকে জানাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখন শেষ করলাম, আমি তোমাদের নোট দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।